This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা আবার আপনাদের সামনে ঠিক 1 ঘন্টা আর শনি সন্ধে একটা জেনারেল নলেজের প্রশ্ন দিয়ে শুরু করে দিই। বলুন তো, এই সময় আমাদের দেশে মহিলা মুখ্যমন্ত্রী কতজন? না, তৃণমূল আর দাবি করতে পারবে না দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাদের। আজ থেকে সংখ্যাটা 2। 1 মমতা বন্দ্যোপাধ্যায়, 2 আতিশি মার্লেনা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন আতিশি। সেই শপথ অনুষ্ঠানের ছবি দেখছেন। অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পেলেও শৈশাবুদ করা, দফতরে যাওয়া কিছুই করতে পারবেন না আদালতের নির্দেশে। ফলে জেল থেকে বেরিয়ে তিনি পদত্যাগ করেন। দিল্লি বিধানসভার ভোট সামনের বছরের গোড়ায়, ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন আতিশি। এদিকে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদের টানাপোড়েন চলছেই তিলোত্তমা কাণ্ডে। বন্যা নিয়েও আজও পথে প্রতিবাদ হয়েছে তিলোত্তমায়। আজ পথে নেমেছেন শ্রমিক, কৃষক, মজদুররা। সেই ছবিটা দেখাবো আপনাদের। হ্যাঁ, এই ছবি দেখে আপনি অবশ্যই বলবেন এ তো লাল পতাকা। ঠিক, এদের সকলকে একজোট করেছে বাম শ্রমিক সংগঠন সিটু। তবুও এই প্রতিবাদ মিছিল গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল মনে করে তিলোত্তমা কাণ্ডে রাস্তায় নামা নাগরিক সমাজ মূলত শহর কেন্দ্রিক এবং এলিট ক্লাসের আন্দোলন। গ্রাম বাংলা মজে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর মুখেও ওই লক্ষ্মীর ভাণ্ডার। মানে কেন চিন্তিত? মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আছে, সব কিছু আছে। আমরা নারী শক্তিকে পুজো করি, বাংলাকে আমরা একটা পীঠস্থান মানে যেখান থেকে শেখা যায়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। এই যে লক্ষ্মীর ভাণ্ডারে মজে রয়েছে বাংলার গাঁগঞ্জ, এই ধারণার মূলে আঘাত করলেন এই শ্রমিকরা। তিলোত্তমা কাণ্ডে পথে নামা নাগরিক সমাজের আন্দোলন শুধু এলিট ক্লাসের আন্দোলন নয়, এই ধারণার মূলে আঘাত করলেন এই শ্রমিকরা। তাই এই আন্দোলন গুরুত্বপূর্ণ। রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে বড় বড় প্রশ্নের মুখে পড়ে শাসক তৃণমূলও তাদের মহিলা বাহিনীকে রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে। 28 তারিখ আগে বলা হয়েছিল, বদলে 30 তারিখ তৃণমূলের মহিলা মিছিল। রাজ্যের অলিগলিতে অগুন্তি মহিলা জাস্টিস চেয়ে পথে নামছেন। তারই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সবাই রাস্তায় নেমেছি, সময়ে সময়ে রাস্তায় নেমেছি, আবার নামবো যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। মুখ্যমন্ত্রী নামছে কি অন্য কোনো মহিলা যিনি পলিটিক্যাল নামছেন, সবাই কিন্তু একই উদ্দেশ্যে নামছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা বিচার চাই। সত্যি উদ্দেশ্য সবার এক, তবুও সরকার বিরোধিতার সুর চড়ছেই। এদিকে সরকারি ন্যারেটিভ মানে শাসকের ন্যারেটিভ নস্যাৎ করলেন জুনিয়র চিকিৎসকরা। নিজেরাই বন্যা কবলিত এলাকায় ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করলেন। দেখাবো, সবকিছু দেখাবো ধীরে ধীরে। দেখুন, এখন আমার সুকুমার রায়ের ওই হজ বরলর কাকেশ্বর কুচকুচেকে মনে পড়ছে ভীষণ। আপনার মনে আছে? জটিল সব অঙ্কের অদ্ভুত সব সমাধান করতেন। চারপাশের ঘটনা দেখে সেই কাকেশ্বর কুচকুচেও তল খুঁজে পাচ্ছে না। ধরুন, তৃণমূলের মহিলা সংগঠন মিছিল করবে, কেন? ন্যায় বিচারের দাবিতে। আবার তৃণমূলেরই রাজ্য সরকার তিলোত্তমা মামলার শুনানি পিছনোর আবেদন করলো। শুনানি হওয়ার কথা পরের শুক্রবার 27 সেপ্টেম্বর। রাজ্য সরকার শুনানি 2-3 দিন পিছিয়ে যাতে যায় সেই আর্জি করেছে। সুপ্রিম কোর্ট সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। সেদিনই জানা যাবে শুনানি আদৌ পিছোচ্ছে রাজ্যের ইচ্ছে মতো নাকি পিছোচ্ছে না। এই শুনানির দিকে তাকিয়ে সবাই, তাকিয়ে জুনিয়র ডাক্তাররাও।
আজ থেকে তারা কাজে ফিরলেন, তবে আংশিক। বরাবরই তাদের পাশে থেকে যাওয়ার কথা বলা তৃণমূল নেতারা অবশ্য খোঁচা দিতে ছাড়েননি। কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পরে আরজি করে একই সঙ্গে দুটো ছবি। একদিকে যেরকম এই ট্রমা কেয়ারের সামনে ফের আগের মতো বিভিন্ন রোগী পরিজনরা আসছে, তারা জানাচ্ছেন যে তারা পরিষেবা পাচ্ছেন আরজি করে, বিভিন্ন হাসপাতাল থেকেও রেফার করা হচ্ছে আরজি করে। পরিষেবা পাচ্ছেন? জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, তারা জানিয়েছেন যে প্রায় 50% জুনিয়র চিকিৎসক আপাতত কাজে যোগ দিচ্ছেন। 50% বলতে যে আমরা তো বলেইছি যে আমরা এসেনশিয়াল সার্ভিসেসগুলো শুরু করছি। গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন, আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাবে। তো এর আগে অবধিও আমাদের যেটা সিনিয়র ডাক্তাররা ছিলেন ওনারা তো কাজ করছিলেনই, হ্যাম্পার হয়নি আমরা খুব ভালো করেই জানি, কিন্তু তাতেও যেটা লোকের কমপ্লেন ছিল যে না জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না বা কিছু যেগুলো ছিল, এখন সেই জিনিসটাও পুরোপুরি আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে। আন্দোলন জারি থাকবে, কিন্তু আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। এখন আমরা ইমার্জেন্সি করছি, সিসিউ ডিউটি করছি, এসএনসিউ ডিউটি করছি, ওপিডি ডিউটি করছি, এসেনশিয়াল ডিউটিগুলো সব শুরু হয়েছে। একই সঙ্গে শুনানির পরবর্তী সময়, যেটা সুপ্রিম কোর্টে হবে, তার পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন এই কর্মবিরতি আদতে তারা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেবেন কিনা। যখন কিছু লোক ডিউটি করবে তখন বাকিরা আন্দোলন করবে, এইভাবে আমরা সুপরিকল্পিতভাবে প্ল্যান করে আমরা আন্দোলনটাকে চালিয়ে যাব। যতদিন আমরা বিচার পাচ্ছি আন্দোলন আমাদের চলবে। এদিনও জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা ত্রাণের সামগ্রী নিয়ে রওনা দেন কেশপুরের মতো জায়গায়, বিভিন্ন জায়গায়, যাতে সাধারণ মানুষের কাছে যারা বন্যা কবলিত এলাকায় রয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কখনো না কোনো কলেজ ক্যাম্পাসের বুকে এইরকম ইনস্টিটিউশনাল মার্ডার, রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনা যাতে কখনো না ঘটে, তার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি রাজ্য প্রশাসনের কাছে আছে। আমরা এটুকু বুঝতে পারছি না যে কারা মূল অপরাধী, কারা এই ঘটনা ঘটিয়েছে এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিনা। তো যতদিন না অবধি এদের ধরা হবে, যতদিন না অবধি প্রকৃত দোষীরা শাস্তি পাবে, ততদিন কিন্তু আমরা সেই ভয় নিয়েই কিন্তু এই যে আমরা আংশিক কাজে ফিরছি, সেই কাজটাও কিন্তু সেই আংশিক ভয় নিয়ে। সিজিও অভিযান কিছু ছিল, আমরা ডাক দিয়েছি, আর কত সময় চাই, এবার জবাব দাও সিবিআই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। দেখুন, জুনিয়র ডক্টররা কর্মবিরতি তুলেছেন শুক্রবারই। কাজে ফেরার আগেই সব সাফ। একটা মজার ছবি দেখাবো। স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের আন্দোলন চলছিল, সেখানে সামনের রাস্তার দেওয়ালে তারা নিজেদের স্লোগান, দাবির কথা লিখে রেখেছিলেন। সব কিছু সাফ। ডাক্তাররা আন্দোলন তোলা এবং কাজে ফেরার মাঝের সময় এই না হলে প্রশাসন ফাস্ট কাজ করছে, ডু ইট নাও। জীবনের সব ক্ষেত্রে যদি প্রশাসনের এমন তৎপরতা দেখতাম কি যে ভালো হতো। পুরমন্ত্রীর কথাটা ভালো করে শুনুন প্লিজ, ভালো করে শুনবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক স্লোগানে সরব হয়ে উঠেছিল এই স্বাস্থ্য ভবনের আশপাশ এলাকা। শুক্রবার থেকে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়েছেন। ইতিমধ্যেই এখানকার এনকেডিএ প্রশাসন এবং বিধাননগর পুরসভা রীতিমতো সক্রিয়। স্বাস্থ্য ভবনের পাশের রাস্তায় যে স্লোগান লেখা ছিল তাকে আলকাতরা দিয়ে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সে আলকাতরার দাগ এখনো দগদগে, অর্থাৎ রাতারাতি গোটা এলাকাকে হোল বদলে ফেলার কাজ করে ফেলেছে প্রশাসন। সেই উই ওয়ান্ট জাস্টিস আলকাতরা দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং সরকারি সম্পত্তিগুলোতে যেখানে যেখানে এই স্লোগান লিখে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেগুলোকেও রাতারাতি রং করে দেওয়া হয়েছে। দেওয়ালে হয়ে গেছে নতুন রং। বিচার আমরা পেলাম না এখনো, কিন্তু লেখা মানুষের মুখ বন্ধ করা, আলকাতরা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। ডিভাইডার এবং বিভিন্ন দেওয়াল রং করে ফেলা হচ্ছে। যে স্লোগানগুলো ছিল সেগুলোকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। বাস স্টপে নতুন রং। গোটা এলাকা, গোটা রাজ জুড়ে কার্যত অপারেশন চালিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আশপাশের সবকটি অংশ এইভাবে রং করে ফেলা হচ্ছে এবং ডিভাইডার সাদা রং করে তার উপরে নীলের প্রলেপ লাগানো হবে। আমি মেয়র হিসেবে বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই না। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়। আমরা দেওয়ালগুলো যদি সুন্দর থাকে,
যাতে রং ঠিক থাকে সেটা থাকে। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব সেই জায়গাটা সুন্দর হবে না, আমি একটা এলাকায় যাব যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। এখন দেখার আলকাতরা দিয়ে এই উই ওয়ান্ট জাস্টিস তো মুছে ফেলা যায়, কিন্তু কতদিনে আসলে জাস্টিস পায় তিলোত্তমা? মমতা ব্যানার্জি তো বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন, কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই। তিনি এগুলো ভুলে গেছেন, তিনি বদলা নেবেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার, মিলে নেবেন আমার কথা। অধীরবাবুর কথাটা শুনলেন? আচ্ছা, তার আগে মেয়র ফিরহাদ হাকিমের কথাটা শুনলেন? নিশ্চয়ই শুনেছেন। চারপাশটা সুন্দর রাখার কথা বললেন কলকাতার মেয়র, বললেন, আমরা শুনলাম। সত্যি সত্যি হলে এই রাস্তায় দেওয়ালে উই ওয়ান্ট জাস্টিস লিখতে হতো মানুষকে? ওদিকে আর এক কাণ্ড, ছবিটা দেখুন। আংশিক কর্মবিরতি তুলেছেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু তাদের ধর্ণা চলবে। সকালে দেখা গেল আরজি করের ধর্ণা মঞ্চ খুলতে শুরু করেছেন ডেকোরেটরসের লোকজন। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকেও জিনিস সরিয়ে নেওয়ার ছবি আমরা দেখেছি। নাম্বার দিলাম তো, নাম বলুন, নাম বলুন। উনি নাম জানে না, নাম্বার দিয়ে। ম্যাডাম ম্যাডাম আরজি করেন ম্যাডাম, আরজি করেন ম্যাডাম, আরজি করেন ম্যাডাম। কি বলেছে আপনাকে? কি খুলতে বলেছে? বলছে আমাদের মিটে গেছে, আমরা করি বাস, পুরো মিটে গেছে, যাক না যাক আমার জায়গা দরকার। আরজি করের কোন ম্যাডাম? এরপরে ছুটে এলেন জুনিয়র ডাক্তাররা, মহা খাপ্পা ডেকোরেটরকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। আমাকে বলছে আমি আসছি এখনই, আপনারা নিয়ে নিন বাস। আর এর থেকে কথা আছে? আচ্ছা, আমার কথাটা শুনুন শুনুন। আপনি আমরা সব করে দেব, যেগুলো মানে ছোট করার, এখন কিছু খুলবেন না, ঠিক আছে? আমরা একটা হয়তো মিসকমিউনিকেশন হয়েছিল, ডেকোরেটরের সাথে আমরা কথা বলে নিচ্ছি, ধর্ণা মঞ্চ যেমন আছে ঠিক সেইভাবেই থাকবে। আবার মঞ্চটঞ্চ রেডি করে দেওয়া হয়েছে। এর আগেই দেখালাম আপনাদের অতি তৎপরতায় জুনিয়র ডাক্তারদের অবস্থানের সময় আঁকা ছবি, স্লোগান, গ্রাফিটি সাত তাড়াতাড়ি মুছে ফেলা হলো। কিন্তু তাতে তো রাস্তায় দেওয়ালে স্লোগান, ছবি আঁকা বন্ধ করা যাচ্ছে না, বরং বাড়ছে। ছবি, স্লোগান বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজের সামনের রাস্তাতেও। তবে সেখানে আর এক কাণ্ড। তারপর রাস্তায় আঁকা প্রতিবাদের ছবি, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজের সামনের রাস্তা। স্ট্রিট পেইন্টিং কর্মসূচিতে অংশ নেওয়াতেই নাকি 5th সেমেস্টারের দুই ছাত্রী অপর্ণা মণ্ডল ও তৃপ্তি মান্ডিকে ক্লাস থেকে বের করে দিয়েছেন ভূগোলের বিভাগীয় প্রধান। স্ট্রিট পেইন্টিং করার কর্মসূচি নেই, এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের যিনি এইচওডি ডক্টর শ্যামল সাঁতরা, তিনি এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেন। যারা স্ট্রিট পেইন্টিংয়ে ছিলাম আমরা, আমাদেরকে সেই দিন তার পরের দিনে কলেজ থেকে ক্লাস থেকে বের করে দেয়। কলেজে তোমরা যারা আর্জি নিয়ে প্রতিবাদ করেছো, আন্দোলন করেছো, তোমরা বাইরে আন্দোলন করতে চাও, আমার ক্লাস করতে হবে না, ক্লাস থেকে বের করে দেয়। তার দুদিন আগে একটি মেয়েকে হাত ধরে ক্লাস থেকে বের করে দেয়। ভূগোলের বিভাগীয় প্রধান শ্যামল সাঁতরা তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। প্রতিবাদ তো সবাই করছে, আমরাও তো প্রতিবাদ করছি, সুতরাং তা সেজন্য নয়। বেশ কয়েকজন ছাত্রী, বিশেষ করে যারা একটা নির্দিষ্ট দল বিলং করে, তাদেরকে প্রায়ই আমরা দেখেছি এসোসিয়ায়, তারা এই যে আন্দোলনের নাম করে তারা বিভিন্ন সময় কি করছে, আমাদের ক্লাসের ভেতরে ঢুকে গিয়ে পার্টি করতে হবে, মিছিলে যেতে হবে এবং প্রয়োজনে টাকা দিতে হবে। একটা ক্লাসের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেটা কিন্তু নষ্ট করছে এবং সেটা লিখিত আকারে আমার কাছে ছাত্রীরা জমা দিয়েছে। সুতরাং আমি বিভাগীয় প্রধান হিসাবে আমরা দেখেছি যার যার নামে লিখিত অভিযোগ এসেছে, তার মধ্যে আজকে 5th সেমিস্টারের দুজন ছাত্রী উপস্থিত ছিলেন। তাদেরকে আমি জাস্ট বলেছি যে তোমাদের ক্লাস করার দরকার নেই,
তোমরা আজকে বেরিয়ে যাও। ক্ষমতার জোরে উনি করেছেন হয়তো, বা জানি না কিভাবে করেছেন। আমরা তো একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে প্রোটেস্ট করেছি আরজি করে ঘটনা নিয়ে, যেখানে আমাদের কোনো কিছু ছিল না, রাজনৈতিক ব্যানারও থাকেনি বা আমাদের কাছে কোনো কিছু ছিল না, উনি নিজেও দেখেছেন। তাহলে সেটা নিয়ে এরকম মতাদর্শ মানে বা এরকম রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে, এটা আমরা জানি না কেন করছেন উনি। কি আশ্চর্য! মাথা ভাঙা, বেহালা, পানিহাটির মতোই বাঁকুড়াতেই তিলোত্তমার ন্যায় বিচারের দাবির আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের আঙুল উঠল রাজ্যের শাসক দলের দিকেই। রোজ যারা বলে যাচ্ছে তারাও ন্যায় বিচারের পক্ষে, এবার অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সিজিও কমপ্লেক্সে গতকাল জুনিয়র ডক্টররা গিয়েছিলেন, মনে আছে তো? তারা চান দ্রুত তদন্ত শেষ হোক, তাই সিজিও অভিযান ছিল। আর আজ সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কথা বলে এসে আমি নিশ্চিত সেমিনার হলে আপনি ছিলেন, কথা বলে এসে আমি কথা বলছি, ঠিক আছে? আপনাকে কিছু ডকুমেন্টস আনতে বলা না? সন্দীপ বাবুর সঙ্গে তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। বিরূপাক্ষর পরিচয় বিরূপাক্ষ নিজেই। ওই যে ফোন রেকর্ডটা মনে নেই? আমার নাম লিখে রাখ, বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ। এই যে দুপাশে দুজন, সন্দীপের ডান দিকে দুজন রয়েছেন, একজন বিরূপাক্ষ, একজন অভিক, এই দুজনকেই ডেকে পাঠানো হয়েছে আজ। এদেরকে ডাকলে সিবিআই অনেক সঠিক ডিরেকশনে আরো আগেই যেতে পারতো, এত সময় হয়তো লাগতো না। এখন ডাকা শুধু দেখে নামকাওয়াস্তে জেরা যদি করে যেন ছেড়ে না দেওয়া হয়, কারণ হচ্ছে এদের সাথে গভীর যোগ আছে এই ঘটনার এবং তথ্য প্রমাণ লোপাটের, এটা প্রত্যেকেই জানে। ইটস ওপেন সিক্রেট নাও। ওপেন সিক্রেট। ক্রাইম সিনের কথা মনে পড়ে আপনাদের? ক্রাইম সিনে এই দুজনের উপস্থিতি নিয়ে কম শোরগোল তো হয়নি। লাল জামা পরা ওই ব্যক্তি ডিসি সেন্ট্রাল, যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন, তিনি আসলে এসএসকেএম এর পিজিটি সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে। চিকিৎসকদেরই একাংশ সেই দাবি করেছেন, আইএমএ সেই দাবি করেছে। ক্রাইম সিনে বেগুনি জামা পরা একজনকেও দেখা যায়। সাংবাদিকদের দেখানোর আগে ক্রপ করে সেই ছবি বাদ দিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। এই বেগুনি জামা বিরূপাক্ষ বিশ্বাস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি যখন যেদিন ঢুকে সবাই পাঠিয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবিস, আমি তোকে দুবার ফোন করবো, আমি কাউকে দুবার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপাল গিয়ে জিজ্ঞাসা করে নিবি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস করে, বাইরে ছেলে ঢোকাবো না। তেমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? ভাবখানা যেন নাম তো শোনা হি হোগা, কি দাপট। আর সেই দাপুটে বাঘকেই আজ প্রশ্ন করছে সিবিআই। সিবিআই আরো অনেকেই তলব করবে, বিরূপাক্ষ যাবে, আরো অনেকেই যাবে, সময় আছে, সময় এসছে, এক এক করে সবাই যাবে। ডাকতেই পারে, বহুত্তর আছে। বিরূপাক্ষ সন্দীপ ঘোষ শেষ কথা নয়, গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, গোটা ব্যবস্থাটা ক্যান্সারাস হয়ে গেছে। যেখানে গোটা ব্যবস্থা ক্যান্সারাস, সেখানে থেরাপিও আরো করা দরকার, সব রকম থেরাপি সেখানে অ্যাপ্লাই হওয়া দরকার। এবার বুঝতে পারছেন শুরুতেই কেন বলেছিলাম কাকেশ্বর কুচকুচেও অঙ্ক মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। পাশে আছি কিন্তু পাশে নেই, এই খেলা বোঝা অত সহজ নয়। অঙ্ক আরো জটিল করে দিয়েছেন আজ অধীর চৌধুরী, ভয়ানক অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনার কথা বেরিয়ে আসছে, ছাত্রীদেরকে রাত্রেবেলায় মদের আসরে ডেকে পাঠানো হতো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের, সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো, কাউকে বলতো তো যাও। তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে, তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো। যদি না তাতে রাজি হতো, যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না দিতে না করতে, তাহলে
তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো, তাদেরকে ডাক্তার হবার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, উত্তরপত্র বিক্রি হচ্ছে, সেটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয়, তাহলে কোথায় যাবে বাংলার মা বোনেরা? আর এই সব কিছু যা যা অভিযোগ, সব নাকি হতো সন্দীপ ঘোষ নামের ছাতার তলায়। সন্দীপ ঘোষ প্রভাবশালী, এ নিয়ে তো আপনারও নিশ্চয়ই মনে কোনো সন্দেহ নেই। সন্দীপ অ্যান্ড বাহিনী কিভাবে এতদিন ছড়ি ঘুরিয়েছে, সরকারি হাসপাতালে থ্রেট কালচারের চাষ করেছে, কতবার দেখিয়েছি, কতবার বলেছি। আবার ছবি দেখুন। সন্দীপের এত প্রভাব প্রতাপ কি করে হলো, এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট হয়নি। কার প্রশ্রয়ে কেউ এত বাড়তে পারে? এই যে অভিক বিরূপাক্ষরা রাতারাতি বাঘ হয়ে উঠছে, সন্দীপের দয়ায়। সন্দীপ তো আর আকাশ থেকে পড়েনি, তাই না? একবার নয়, চারবার। 2021-এর জুন থেকে 2022-এর সেপ্টেম্বরের মধ্যে। রেজাল্ট মানে এই চারবার কি? কমিটি গঠন করা হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু ফল জিরো, কোনো তদন্ত হয়নি। হ্যাঁ, 4 বারের একবারও তদন্ত হয়নি। কেন? কে বাধা দিলেন? তারা যে তদন্ত করবেন, সে তদন্ত করার জন্য কোনো অস্ত্রই দিতে পারেনি রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কার্যত তদন্ত কমিটিকে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বানিয়ে তদন্ত করতে বলা হয়। তদন্তের জন্য তুলে দেওয়া হয় একটি মাত্র বেনামি চিঠি, তার যা ফল হওয়ার তাই হয়েছে। তার মানে স্বাস্থ্য দপ্তর শুধুই নামকা ওয়াস্তে নিয়ম রক্ষা করতে একটা কমিটি গড়ে দিয়েছিল, ওই যে আই ওয়াশ। এই সময়টায় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কে ছিলেন? দেবাশিস ভট্টাচার্য। প্রথম তদন্ত কমিটি দেবাশিস বাবুই গড়ে দিয়েছিলেন। কমিটির নেতৃত্বে ছিলেন শৈবাল মুখোপাধ্যায়, এনআরএস এর প্রাক্তন প্রিন্সিপাল। কিন্তু স্বাস্থ্য দপ্তরের হাবভাব বুঝতে পেরে শেষ পর্যন্ত নিজেই সরে দাঁড়ান। দেবাশিস বাবু কি বলছেন বলুন তো এখন, শুনুন। মানে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন খালি প্রস্তাব তুলতে পারেন, রেকমেন্ড করতে পারেন, কিন্তু ফাইনাল শেপ দেওয়ার অধিকার সেক্রেটারিয়েটের। আমি সেটা রেকমেন্ড করলেও সেটা যে অর্ডার হয়ে বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ যেহেতু এটা আমার হাতের বাইরে। তার মানে এটাও বোঝা গেল যে এই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পোস্টটিও নিধিরাম সর্দারের মতোই ক্ষমতাহীন। শুধু প্রস্তাব করতে পারেন, নির্দেশ দিতে পারেন না। পরের যে কমিটিগুলো তৈরি হয় সেখানে ছিলেন চিকিৎসক রঘুনাথ মিশ্র। তার সঙ্গে ফোনে কথা হয়েছে আমাদের, শুনুন। প্রথমে আমাকে দেওয়া হয়েছিল, তারপরে যারা পরপর যারা মেম্বার ছিল সেই মেম্বাররা কেউই রাজি তখন হয়নি। তারপরে তদন্ত কমিটি ওইটা চেঞ্জ হয়ে যায়, সেই তদন্ত কমিটিটা চেঞ্জ হয়ে যায়। সেই কমিটি মিট করে, কিন্তু কমিটি মিট করে বেশি কিছু করতে পারেনি। তার কারণ কোন যে তথ্যগুলো মানে যে কমপ্লেন, সেই কমপ্লেনের কোনো ডিটেলস আমরা স্বাস্থ্য ভবন থেকে তেমন কিছু পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ওই জায়গায় যত চিঠি, যে জায়গা থেকে চিঠি একটা এসেছিল সেই চিঠিটা পাওয়া গেছিল, সেই চিঠি থেকে যখন তাদেরকে আমরা ন্যাচারালি কমিটি যখন বসে তখন প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে তাদের কাছে পাঠানো হয় যে এইটা যে আপনার যে অভিযোগগুলো আছে তাতে আমাদের এখান থেকে ওই স্বাস্থ্য ভবন থেকে অনিরুদ্ধ নিয়োগী চেয়ারম্যান উনি পাঠান, এবং সেই চিঠি রেজিস্টার পোস্টে যে অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেস থেকে সেটা ফিরে আসে, এবং সেখানে কোনো রকম মানে ওই অ্যাড্রেসে লোক পাওয়া যায়নি। আচ্ছা, অভিযোগটা ঠিক কি ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে? দেখা যাক। অভিযোগ 1, ভেন্ডারদের থেকে কাটমানি নিতেন সন্দীপ। অভিযোগ 2, স্বাস্থ্য ভবনকে জানিয়ে বিদেশ ভ্রমণ করেছেন। অভিযোগ 3, এমএসভিপি পদে থেকেও চুটিয়ে প্রাইভেটে চেম্বার করেছেন, যা বেআইনি। এখন প্রশ্ন, এই তদন্ত এগোয়নি বলেই কি আরজি করে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেন সন্দীপ ঘোষ? এত বড় দুর্নীতি সরকারি মদত ছাড়া সম্ভব বলুন তো? লাশ বিক্রি হয়ে যাচ্ছে, হাড় বিক্রি হয়ে যাচ্ছে, ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে, বজ্র পদার্থ বিক্রি হয়ে যাচ্ছে। কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রী জানতো না, কোনো কিছুই বাংলার পুলিশ জানতো না। আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি বলুন?